সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব শিরোনাম। পারমাণবিক কেন্দ্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চুল্লির উদ্বোধন, শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অঙ্গীকার প্রধানমন্ত্রী। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম এবং সেটা শান্তির জন্য। প্রেস ক্লাব প্রাঙ্গণে যুব দল ছাত্র দলের বিশৃঙ্খলা, সরকারকে আর সময় দেয়া যাবে না বললেন ফখরুল। তত্ত্বাবধায়ক নিয়ে বিতর্কের আর কোনো সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। পরিচয় লুকিয়ে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি বললেন কাদের। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। সার্বিক নিরাপত্তা ভালো হলেও হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যে কোনো একটা মণ্ডপে হামলার জন্য তোমরা তৈরি হও, এই ধরনের নানাবিধ প্রচারণা তারা চালাচ্ছে, কিন্তু তাদের প্রচারণায় কেউ উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। মাদক মামলায় নায়িকা পরিমণির জামিন বহাল, এজলাসের বাইরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভক্তদের উদ্বেগ। বাংলাদেশ চীন বাণিজ্য সম্পর্ক নিয়ে প্রতিবেদনের স্বীকৃতি, যমুনা টেলিভিশনের 2 সিনিয়র করেসপন্ডেন্টের পুরস্কার লাভ। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। মাঠে নির্ধারিত সময়ের বেশি অনুশীলন করলেন জামাল সুফিলরা। টিম বাস না পেয়ে হোটেলে ফিরলেন পায়ে হেঁটে। ছিল না নিরাপত্তা। দেখেন আমাদের কোনো সিকিউরিটি নাই, গাড়ি নাই, হেঁটে হেঁটে যাচ্ছে হোটেলে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অস্ত্র নয়, কেবল বিদ্যুৎই বানাবে বাংলাদেশ। সকালে প্রথম ইউনিটে পরমাণু চুল্লি স্থাপন উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কেউ কেউ না বুঝে এর সমালোচনা করছেন বলেও অভিযোগ করেন তিনি। জানান, জমি খোঁজা চলছে, দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবে বাংলাদেশ। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র। এটি জ্বালানি হিসেবে এর মধ্যেই লোড হয় ইউরেনিয়াম, আর তার চেইন রিঅ্যাকশনের মাধ্যমেই হবে বিদ্যুৎ উৎপাদন। প্রকল্প এলাকায় গোলাকার 2টি রিঅ্যাক্টর ভবন। এর প্রথমটিতে বসল পরমাণু চুল্লি, যাকে বলা হয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড। এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সময় মতো প্রকল্প শেষ করার আশাবাদ জানান মন্ত্রী। রূপপুর আজ পরিচিত নাম বিশ্বের দরবারে। শেখ হাসিনার ভিশন 21, বিদ্যুৎ প্রতি ঘরে। 1,13,000 কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম। সংস্থাটির প্রধান জানালেন, রাশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা ও জ্ঞান প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে। রূপপুর পারমাণবিক প্রকল্পের মান ও নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে তা বাস্তবায়ন রোসাটমের বৈশ্বিক অগ্রাধিকার। প্রথম ইউনিট রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের মধ্য দিয়ে রিঅ্যাক্টর ভবনের ভেতরের প্রায় সব কাজ শেষ। নভেম্বরে বসবে স্টিম জেনারেটর। চূড়ান্তভাবে স্থাপনের জন্য জনগণ অনুমোদন প্রার্থনা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আবারও জোর দিলেন পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপর। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন, তাদের অনেক নিয়ম আছে, সেগুলো আমাদের মানতে হয়। তাছাড়া জাতিসংঘে পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। এ বছরের মধ্যে 50% কাজ শেষ হবে জানিয়ে সরকার প্রধান আশ্বস্ত করেন প্রকল্পের নিরাপত্তা নিয়েও। সেনাবাহিনীকে আমরা কাজে লাগাচ্ছি, যেমন পুলিশ বাহিনীকে কাজে লাগাচ্ছি, এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই ধরনের
বিভিন্ন স্তর ভিত্তিক এবং কার কোথায় কি দায়িত্ব সেইভাবে আমরা নিরাপত্তার ব্যবস্থাটাও করে যাচ্ছি। শেখ হাসিনা জানান, কেবল রূপপুর নয়, আরও পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। তো আমরা জায়গা খুঁজছি, আশা করি এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না। সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি, তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটেরও প্রায় সব ধরনের যন্ত্র চলে এসেছে প্রকল্প এলাকায়। সব ঠিক থাকলে 2023 সালে প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট ও 2024-এ দ্বিতীয়টি থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। উদ্যোগের প্রায় 60 বছর পর দ্রুতগতিতে দৃশ্যমান হচ্ছে মর্যাদার এই প্রকল্পের নির্মাণ কাজ। এখন পর্যন্ত এই প্রকল্পের নির্মাণ কাজ এবং তার নিরাপত্তার বিষয়টি বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশ। আগামী দিনেও সেই পথ চলা অব্যাহত থাকুক, নিউক্লিয়ার ক্লাবে সমুন্নত হোক বাংলাদেশের মর্যাদা, সেই প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, রূপপুর পারমাণবিক প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। সরকার সুপরিকল্পিতভাবে ভ্রান্ত রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফা নির্বাচন করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে কোনো মতেই আর সময় দেয়া যাবে না। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। 90-এ তৎকালীন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হন ছাত্রদল কর্মী নাজির উদ্দিন জিহাদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিহাদ দিবসের স্মরণ সভায় অংশ নেন 90-এর ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, যাদের অধিকাংশই এখন বিএনপি নেতা। সভায় বিএনপি মহাসচিব বলেন, আরও দৃঢ়তার সাথে 90-এর মতো আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। ভ্রান্ত রায়ের মধ্য দিয়ে তাকে পরিবর্তন করে দলীয় সরকার নির্বাচন ব্যবস্থা এনেছে। তার ফলে সে সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় 14 বছর ধরে ক্ষমতা দখল করে ধরে গেছে। বন্ধুগণ, আমাদের কিচ্ছু অবশিষ্ট নেই। এই হাসিনা সরকারকে আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, প্রতিদিন সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে বিএনপি। হাসিনা সরকারকে বিদায় করতে হবে তাদেরকে, এবং একটি সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। সভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের কণ্ঠেও ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের হুঁশিয়ারি। আওয়ামী লীগের আমলে বেগম পাড়ার কথা শুনি, আওয়ামী লীগের আমলে সেকেন্ড হোমের কথা শুনি, এটা তো বিএনপির আমলে শুনেছে, আওয়ামী লীগের আমলেই শুনে যায়। আমরা এই সভাটাকে রাজপথে নিতে পারবো। ফাঁক দফায়, দফা রফা, যারা ক্ষমতায় আছে পালানোর দরজাও বলে খুঁজে পাবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেস ক্লাব এলাকায় ছিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। মহানগর ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের একাংশ জড়ায় বাকবিতণ্ডায়। এক পর্যায়ে প্রেস ক্লাব চত্বরে নিজেদের মধ্যে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয় এক পক্ষ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলাপ আলোচনা বা তর্ক বিতর্কের কোনোই সুযোগ নেই, একথা সাফ জানিয়ে আইনমন্ত্রী বললেন, এবারও সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হবে, পরে হবে আইন। তার মতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নয়। অন্য এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের দলে গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্সের অতিথি আইনমন্ত্রী আনিসুল হক আইন ও বিচার বিভাগের নানা কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। জানান, এখন আর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তর্ক করার সুযোগ নেই। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু আর তর্কের কোনো অবকাশ নাই। বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায়, সেটা যখন আমরা মানি তখন আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এখন ওনারা যদি সেটা না মানতে চান, আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে, সেই রায় থাকবে।
সময়ের অভাবে ইসি নিয়োগে আইন করা হয়নি বলেও জানান মন্ত্রী। বলেন, এবারও ইসি গঠনে ভরসা সার্চ কমিটি। হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। তো সেই কারণেই এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্ণচোরা রাজনীতি করছে বিএনপি। বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে, নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, কোনো নির্বাচন থেকে প্রকাশ্যে দূরে থাকছে, আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। তাই আমরা বলতে চাই গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভুলুণ্ঠিত করেছে বিএনপি। পরিচয় লুকিয়ে বিএনপি ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের 16 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ভোটের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ। দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, 16 নম্বর চকবাজার ওয়ার্ডে জামানত হারিয়েও একজন নির্বাচিত হয়েছেন। 21 প্রার্থীর সকলেই জামানত হারিয়েছেন। এটা বিশ্বের ইতিহাসে বিরল বলে উল্লেখ করেন মাহবুব তালুকদার। তিনি জানান, নবনির্বাচিত কাউন্সিলর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একাধিক মামলায় জেলে আছেন। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এখন নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, 50 বছরেও ইসি নিয়োগে আইন করা হয়নি। বিভিন্ন জনের তর্ক বিতর্ক এখন 21 জন প্রার্থীর সকলেই জামানত হারিয়েছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা যা বিশ্বে নজিরবিহীন। সমাজের সকল শ্রেণী পেশার ব্যক্তিগণ এখন নির্বাচনে অংশ নিচ্ছেন এবং জনসমর্থন না থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। টানা চতুর্থ দিনের মতো চলছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। রবিবার বিকেল 4টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুরু হয় এই বৈঠক। এতে অংশ নেন দলের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। গত 3 দিনের বৈঠকে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে 5 শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কাল শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। রাজধানীতে 238টি আর সারা দেশে 32,118টি মণ্ডপ থাকছে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও হামলার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। আগের দিন সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব ধরনের হামলা হুমকি প্রতিহত করতে প্রস্তুত পুলিশ। লোন উলফ যেটা বলে, একাকী উৎসাহী হয়ে হামলা চালানো, সেটার জন্য তারা অনবরত পোস্ট দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে তারা অনুরোধ করছে যে রাত্রেবেলা তোমরা যখন পুলিশ থাকবে না, মানুষজন কম থাকবে, সেই সময়টা বেছে নাও। হ্যাঁ, যে কোনো একটা মণ্ডপে হামলার জন্য মানে তোমরা তৈরি হও। এই ধরনের নানাবিধ প্রচারণা তারা চালাচ্ছে, কিন্তু তাদের প্রচারণায় কেউ উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই এবং আমরা অ্যালার্ট আছি। এদিকে শারদীয় দুর্গাপূজার সবশেষ প্রস্তুতি নিয়ে একই মন্দিরে সংবাদ সম্মেলন করে মহানগর পূজা উদযাপন কমিটি। জানানো হয়, এবারও মহামারী করোনার কারণে সীমিত করা হয়েছে আয়োজন। শুধু জুম্মার টাইমটায় কোনো প্রতিমা সারা দেশে বিসর্জন হবে না, অর্থাৎ জুম্মার টাইমটা আপনার একটু গুরুত্ব দিয়ে এইটা বলে দেবেন। আর আমি মনে করি যে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যে সভাগুলি হয়েছে প্রত্যেক বছরের না এবার হয়েছে, যে পূজা সুন্দরভাবে সাত্বিকভাবে পালিত হবে। আগামী বছর হয়তো নতুন বছরে আমরা উৎসবে সম্পৃক্ত হব। দু এক জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সন্তুষ্টির কথা জানায় নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্প্রতি নষ্ট হয় এমন কিছু কাউকে করতে দেয়া হবে না।
সন্ধ্যায় খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন, সকল অশুভ শক্তিকে যার যার মতো করে মোকাবেলা করতে হবে। অশুভর বিনাশে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাইকমিশনার। This Durga Puja, let us commit ourselves to serving our countries better, to serve our world better, to serve humankind better by fighting the Mahishasuras of hatred. যে কোনো অনুষ্ঠান সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি, আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। জামিন পেয়ে হঠাৎ আদালতে অসুস্থ হয়ে পড়লেন চিত্রনায়িকা পরিমণি। দেরিতে আদালতে যাওয়ায় এ সময় তাকে সতর্ক করেন আদালত। জামিনের সময়সীমা শেষ হওয়ায় দুপুরে সিএমএম কোর্টে হাজির হয়ে নতুন করে জামিন চাইলে আদালত জামিন বহাল রাখেন। তবে মাদক মামলায় দেয়া চার্জশিট গ্রহণ করা হয়। আসার কথা ছিল সকাল 10টায়, পরিমণি আসলেন দুপুর 1:45টায়। হেঁটে 6 তলায় উঠে ক্লান্ত হয়ে পড়েন তিনি। 12টার জামিন শুনানি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় দুপুর 2টায়। মাদক মামলায় গত 31 আগস্ট তাকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালত। মামলার চার্জশিট দেয়া পর্যন্ত জামিনের সময়সীমা ছিল। 4 অক্টোবর আদালতে চার্জশিট দেন সিআইডি পুলিশ। তাই নতুন করে আজ জামিন আবেদন করেন পরিমণির আইনজীবীরা। শুরুতে স্থায়ী জামিন চাইলে আবেদন সংশোধন করতে বলেন বিচারক। পরে স্বাভাবিক জামিন বহালের আবেদন করলে 50,000 টাকা বন্ডে আদালত তা মঞ্জুর করেন। মামলায় অন্য 2 আসামিরও জামিন বহাল রাখা হয়েছে। আমার নির্দেশ ছিল 12টার আগে যেন তিনি বিজ্ঞ আদালতে প্রবেশ না করেন। সেই অনুপাতে উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। পরিমণি প্রচণ্ড গরমে আজ কয়েকদিনই একটু অসুস্থ ছিল। আজকে বিজ্ঞ আদালতে খুব সাফোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। প্রেশারটা লো ছিল। শুনানির সময় জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সিআইডির দেয়া চার্জশিটে পরিমণির কাছে মাদক ছিল এ কথা প্রমাণিত হয়েছে বলে আদালতকে জানান তারা। এ সময় পরিমণি দেরি করে আদালতের সময় নষ্ট করায় তীব্র সমালোচনা করেন সিনিয়র আইনজীবীরা। ভুল স্বীকার করে ক্ষমা চান পরিমণির আইনজীবীরা। আদালত এই চিত্রনায়িকাকে সতর্ক করেন এ সময়। পরিমণিদের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণও করেন আদালত। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলি উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী। যেহেতু চার্জশিট চলে আসছে, আদালতে সেই চার্জশিট গ্রহণ করেছে এবং এটা এখন যেহেতু 3 জন আসামি তারা জামিনে আছে, কোনো আসামি পলাতক নেই, অতএব এখানে এই বিচারিক আদালতে মামলাটা চলে যাবে বিচারের জন্য। জামিনের পর পরিমণি এজলাস কক্ষ থেকে বের হয়ে আবার সেখানে ঢুকে পড়েন। অসুস্থ বোধ করায় এজলাসের বেঞ্চে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেখা যায় তাকে। মিনিট 15 পর তার সহকারী ও পুলিশ সদস্যদের কাঁধে ভর করে নিচে নামেন। পরিমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার পরবর্তী কার্যক্রম চলবে বিচারিক আদালত মহানগর দায়রা জজ আদালতে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গণরুম উঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে নতুন শিক্ষার্থীরা হলে ওঠা শুরু করলে আবারও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই পদক্ষেপ। আজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেছেন। 17 অক্টোবর থেকে শুরু হবে সশরীরে ক্লাস, পরীক্ষা সহ স্বাভাবিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল, সেখানে গণরুম ছিল 8টি, গড়ে 30 জন করে শিক্ষার্থী থাকতেন। এখন এসব রুমে 4টি বেডে 8 জন করে শিক্ষার্থী থাকবেন। আমরা 8 জন থাকবো রুমে। আমাদেরকে এখানে বৈধভাবে 8 জনকে দেওয়া হয়েছে। গণরুম চর্চাটা থাকবে না বিশ্বাস করি আমরা। সামনের দিকে কি হয় সেটা সময়ই বলে দিবে। তবে প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীরা হলে উঠতে গেলে তখন গণরুমের ইস্যুটা আবারও আলোচনায় আসবে। গণরুম আমরা একেবারেই বন্ধ করে দিয়েছি। সুস্থ রাজনৈতিক বিকাশের জন্য আমাদের এই বাস্তবতা কখনো কখনো মেনে নিতে হয়। যারা নতুন আসবে তাদের থাকার মতো আবাসন আমাদের আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। নতুন শিক্ষার্থী যারা হলে বৈধভাবে আসন পান না, তাদের হলে ওঠার ক্ষেত্রে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একটা ভূমিকা থাকে। প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে যদি আমরা সিট বরাদ্দ নিশ্চিত না করতে পারি, তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে
তারা কোথায় থাকবে? প্রায় 1.5 বছর করোনার কারণে বন্ধ থাকার পর হলে উঠছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে বেশ উপকৃত হতে পারছে। সব মিলে আসলে চমৎকার একটা অনুভূতি। আগে তাকাতে যে পরিবেশটা ছিল ওই পরিবেশটা আবার আগের মতো ফিরে এসেছে। উপাচার্য জানিয়েছেন, সবার সহযোগিতা পেলে গণরুম উঠিয়ে দেওয়া সম্ভব। সকলে যদি সদা সহযোগিতা করে হল প্রশাসনকে, তাহলে হল প্রশাসনের যে একটি বিশেষ উদ্যোগ আছে, তাহলে সেই উদ্যোগটি সফল হবে। এর আগে আবাসিক হলে উঠেছেন অনার্স ফাইনাল ও মাস্টার্সের শিক্ষার্থীরা। 17 অক্টোবর থেকে সশরীরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রণবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সংবাদের পেছনের ঘটনা তুলে আনতে সাংবাদিকদের আরও বেশি করে অনুসন্ধানী সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রীতি সমাবেশে অংশ নিয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের তথ্য অধিকার আইনের অধীনে তথ্য চাওয়ার আহ্বান জানান মন্ত্রী। তথ্য না দিলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এরই তথ্য অধিকার আইনে 1 লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। অনুসন্ধানী সাংবাদিকরা এমন এমন বিষয় তুলে আনে যেগুলো সমাজ কখনো ভাবে না। ব্রাহ্মণবাড়ি একটি বড় দুর্ঘটনা ঘটেছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, সেটি সম্পর্কে কিছু কিছু অনুসন্ধানী রিপোর্ট হয়েছে। আমি আশা করব ঘটনার পেছনের ঘটনাগুলো আপনারা তুলে আনবেন। বাংলাদেশ চায়না চেম্বার ERF অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের 2 সিনিয়র প্রতিবেদক মাসুদুজ্জামান রবিন ও আলমগীর হোসেন। বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রতিবেদন করেছিলেন তারা। দুপুরে 10 বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেন, বাংলাদেশের রপ্তানি খাতের কাঁচামালের সবচেয়ে বড় যোগানদাতা চীন। বাংলাদেশের বিভিন্ন শহরে 50,000 বেডের হাসপাতাল নির্মাণ করতে চায় চীনা কোম্পানি। সেই বিনিয়োগ প্রস্তাব নিয়ে প্রতিবেদন তুলে ধরে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেনের প্রতিবেদনটি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স, BCCI ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করে। একইভাবে তথ্য প্রযুক্তি খাতেও BCCI ও ERF পুরস্কার পান যমুনা টেলিভিশনের আরেক সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান রবিন। বাংলাদেশের ব্যান্ডউইথ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদন করেছিলেন তিনি। টেলিভিশনে 4টি সহ মোট 10 বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চীনের ভূমিকার কথাও। If we don't get supply from China, how to export the goods? এটা রিয়েলি অ্যালার্মিং হয়ে গেছিল, খুব বিপদে ছিল। কারণ আমাদের দেশে এখনও রেডিমেড গার্মেন্টসের মেজর সাপ্লাইটা চায়না থেকে আসে, তো চায়নার উপরই অনেক বেশি নির্ভর করতে হয়েছে আমাদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত। 1 দশকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তিনি। Bangladesh will actively support this global development initiative. প্রতিটি পুরস্কারই পরবর্তীতে নতুন নতুন কাজে উৎসাহ যোগাবে বলে জানান যমুনার পুরস্কার বিজয়ী 2 প্রতিবেদক। যখন স্বীকৃতি মিলে তখন তো স্বাভাবিকভাবে আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আর আসলে এই কাজগুলো আমাদের পেছনে শুধু আমরা হয়তো স্বীকৃতিটা নেই, কিন্তু এর পেছনে আসলে একজন ভিডিও এডিটর, নিউজ এডিটর, টিম মেম্বার যারা আছেন সবাই মিলে আসলে সহযোগিতা করে একটা সুন্দর রিপোর্ট উপস্থাপন করে। সারা দেশে তারা 50,000-এর উপরে শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করতে চায় এবং পাশাপাশি এই খাতে দক্ষ জনবল তৈরি করার জন্য আসলে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। আরও ভালো কাজ করার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। প্রতিবেদন জমা দেওয়ার কিছুদিন পরই হৃদরোগে মারা যান ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক আবু আনাস। তার প্রতিবেদনটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পায়। প্লিজ সবাই আমার জন্য আর আমার বাবার জন্য দোয়া করবেন। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও 14 জন। এ নিয়ে মোট মৃত্যু 27,688 জনের। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 481 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.36%। নমুনা পরীক্ষা হয়েছে 20,355টি। এ পর্যন্ত শনাক্ত 15,62,359 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 699 জন। মোট সুস্থ 15,23,833 জন। মৃত 14 জনের মধ্যে পুরুষ 3 জন ও নারী 11 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় 7 জন, রাজশাহী 2 জন, চট্টগ্রামে 1 জন, খুলনা 1, ময়মনসিংহ 1, বরিশাল 1 ও সিলেটে 1 জন করে মারা গেছেন।
শিগগিরই আরও 8টি পার্ক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন পার্কগুলোর আধুনিকায়ন করা হয়েছে, সেখানে পথশিশুরাও খেলতে পারবে। প্রায় 14টি পার্কে শিশু কর্নার করা হচ্ছে। কাউন্সিলরদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি রাস্তা মাসের একদিন গাড়ি মুক্ত রাখতে হবে, সেখানে শিশুরা খেলবে। মাসে একদিন সেই রোডে গাড়ি চলবে না, সেই রোডে এই শিশুরা খেলবে, মন খুলে তারা এই পুরো রাস্তার মধ্যে খেলবে। এইভাবে আমি নির্দেশ দিচ্ছি একটি প্রোগ্রাম করতে হবে এবং আমি অনুরোধ করছি আমাদের ওয়ার্ল্ড ভিশন সহ অন্যান্য এনজিওরা যারা আছেন, দেখি মারুফ সাহেব সহ যারা আছেন, আপনারা এগিয়ে আসুন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে শিশু সাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের মরদেহ। আজ বেলা 11:15টার দিকে রাজধানীর মুগদার বাসায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ আসর তার কর্মস্থল দৈনিক যুগান্তর অফিসে আনা হয় মরদেহ। সেখানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জানাজার নামাজে অংশ নেন সহকর্মীরা। মাগরিবের পর বাসাবো জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রফিকুল হকের জন্ম 1937 সালের 8 জানুয়ারি। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 70-এর দশকে গড়া শিশু কিশোরদের সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা ছিলেন যুগান্তরের ফিচার সম্পাদক দাদু ভাই। শিশু সাহিত্যে অনবদ্য অবদানের জন্য তিনি 2009 সালে পান বাংলা একাডেমি পুরস্কার। চীনের চাপে নতি স্বীকার করবে না তাইওয়ান। রোববার এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। জানান, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সমুন্নত রাখতে শক্তিশালী করা হবে প্রতিরক্ষা কাঠামো। এর আগেই নিজস্ব ভূখণ্ড দাবি করা তাইওয়ানের সাথে পুনর্মিলনের প্রতিশ্রুতি দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অক্টোবরের শুরু থেকেই দফায় দফায় তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানের মহড়া চালায় চীন। স্বায়ত্তশাসিত অঞ্চলটির অভিযোগ, 1.5 শতাধিক J-16, F-16, H-6 বোমারু বিমান পাঠানো হয়েছে তাদের ভূখণ্ডে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই ঘটনায় উদ্বেগ জানালেও তাতে কান দিচ্ছে না চীন। রোববার সরাসরি হুমকি দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। বললেন, কোনো চাপের সামনে মাথা নত করবে না তারা। গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় কঠোর পরিশ্রম করছে তাইওয়ান। আন্তর্জাতিক মিত্রদের সাথে গড়ে তুলব শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। তবুও চীনের চাপের সামনে নতি স্বীকার করব না। আকাশসীমা সুরক্ষিত রাখতে কাজ করছে বিমান বাহিনী। শত্রুপক্ষের যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকাতে তারা সদা তৎপর। বাকযুদ্ধ আর সামরিক উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট জানান, সব সমস্যার অবসান ঘটিয়ে তাইওয়ানের সাথে পুনর্মিলন চান তারা। এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চাই। ব্যবস্থাটি চালু রয়েছে হংকংয়েও, কিন্তু তাইওয়ানের স্বাধীনতা চাওয়াই তাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। আশা করব চীনের অভ্যন্তরীণ ইস্যুতে অন্যান্যরা নাক গলাবে না। তাছাড়া ঐতিহ্য ভুলে তারা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদের অপচেষ্টা কাজে আসবে না। গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজ মালিকানাধীন এলাকা হিসেবে দাবি করে আসছে চীন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 2 দিনের বিশ্রাম শেষে আবারও অনুশীলনে বাংলাদেশ দল, যেখানে তারিক সুফিলদের লক্ষ্য পরের ম্যাচে নেপালের বিপক্ষে পুরো 3 পয়েন্ট নিয়ে ফেরা। দল পুরো ইনজুরি মুক্ত, নেই কার্ড সমস্যা। এসব কিছুতেই স্বস্তিতে অস্কার ব্রুজনের বাংলাদেশ। তবে অনুশীলন শেষে হোটেলে ফেরার জন্য নির্ধারিত বাস না পেয়ে পায়ে হেঁটে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরেছে পুরো দল। মালে শহরের হ্যানভেরু প্র্যাকটিস গ্রাউন্ড থেকে লাল সবুজদের হোটেল খুব একটা দূরে নয়। তবে কঠোর নিরাপত্তা আর কঠিন বাই বাবলস মানতে এক চুল ছাড় দিতে নারাজ সাফ ফুটবলের আয়োজকরা এদিন হঠাৎ করেই সেই কঠোরতা থেকে পিছিয়ে আসে। নির্ধারিত সময়ের বেশি সময় অনুশীলন করায় কোনো নিরাপত্তা ছাড়াই পায়ে হেঁটে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরতে হয়েছে জামাল তপুদের। সারাক্ষণ হাইটে আসলাম, দেখেন আমাদের কোনো সিকিউরিটি নাই, গাড়ি নাই, হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলে। এর আগে টানা ম্যাচের পর 2 দিনের বিশ্রাম, তারপর ফুরফুরে মেজাজে আবারও শুরু অস্কারের কঠোর অনুশীলন।
আসরে বাংলাদেশের দুটি গোলই এসেছে ডিফেন্ডারদের কাছ থেকে। নেপালের বিপক্ষে সেই পথেই হাঁটতে চান রক্ষণভাগের বড় ভরসা তারিক কাজী। তপু ইয়াসিনের পর গোল করতে চাইছেন তিনিও। Of course, let's see if I now score, it will be a very great thing for me, and obviously I'm a set piece player, so I'm very motivated to score. নেপালের বিপক্ষে গোটা দলকে খেলাতে হবে সামর্থ্যের পুরোটুকু দিয়ে। ফরওয়ার্ড লাইনে খেলা সুফিল চান গোল যেই করুক না কেন দল যেন মাঠ ছাড়ে জয় নিয়ে। আমরা যদি জিততে পারি তাহলে হয়তো আমাদের একটা এই ফাইনাল খেলার একটা সম্ভাবনা থাকবে। আমরা যদি পেশা নিয়ে খেলি তাহলে হয়তো আমরা হেরে যেতেও পারি। আমরা মাথা ঠান্ডা থাকবে, কিন্তু টার্গেট থাকবে জিতার। শেষ ম্যাচে পরিসংখ্যান যাই হোক না কেন বাংলাদেশ দলের এখন একটাই লক্ষ্য, নেপালের বিপক্ষে জয়। এ ভিন্ন অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছেন না কোচ অস্কার ব্রুজন। তাই তো নতুনভাবে নতুন পরিকল্পনায় দল নেমেছে আবার অনুশীলনে। লক্ষ্য তাদের ফাইনালে খেলা। অলক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।